এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা বাংলাদেশের বিদ্যুৎ খাতের এক গভীর সংকট নিয়ে কথা বলব। সম্প্রতি একটি পর্যালোচনায় উঠে এসেছে কিভাবে এই খাতটি প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। চলুন দেখে নিই আজকের আলোচনা কিভাবে এগোবে। আমরা প্রথমে দেখব সংকটটা ঠিক কোথায়, তারপর এর পেছনের কিছু অদ্ভুত চুক্তি আর কাঠামোগত দুর্নীতির দিকে নজর দেব, আর শেষে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সামনে কি পথ খোলা আছে তা নিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি মূল সমস্যাটা দিয়ে শুরু করা যাক। দেশের বিদ্যুৎ খাত এখন এক মারাত্মক আর্থিক সংকটের মুখে। প্রশ্ন হল, কেন বলা হচ্ছে যে পুরো ব্যবস্থাটা ভেঙে পড়ার মুখে? সহজ উত্তর হল, বর্তমানে যেভাবে চলছে সেভাবে আর চালিয়ে যাওয়া সম্ভব না। সংকটের গভীরতাটা আসলেই অকল্পনীয়। দেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে শুধু এই সিস্টেমটা কোনোমতে টিকিয়ে রাখতেই বছরে $5 বিলিয়ন বেশি ভর্তুকি দিতে হচ্ছে। ভাবা যায়? আর এটাই দেশকে একটা উভয় সংকটে ফেলে দিয়েছে। একদিকে আছে বিশাল ভর্তুকি যা দেশের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ তৈরি করছে, আর অন্যদিকে আছে বিদ্যুতের দাম বাড়ানোর রাস্তা। কিন্তু দাম বাড়ালে দেশের শিল্প খাতই তো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এখন প্রশ্ন হল, পরিস্থিতিটা এমন পর্যায়ে এলো কিভাবে? বিশ্লেষণ বলছে এর শেকড় আসলে 2010 সালের পর থেকে করা কিছু অদ্ভুত আর ক্ষতিকর চুক্তির মধ্যে লুকিয়ে আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় প্রায় 50% বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তৈরি করা হয়েছে। আর এই বিশাল ক্ষমতার বেশিরভাগই কিন্তু অলস বসে আছে। অনেক ক্ষেত্রে তো জ্বালানি সরবরাহের কোনো ঠিকঠিকানায় ছাড়াই এসব কেন্দ্র তৈরি হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যে বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে আছে, সেগুলোর জন্য এত টাকা খরচ হয় কিভাবে? এর উত্তরটা হলো ক্যাপাসিটি চার্জ। মানে সোজা কথায়, বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হোক বা না হোক, তাদের শুধু থাকার জন্যই টাকা দিতে হয়। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্র বানানোই হয়েছে শুধু এই ক্যাপাসিটি চার্জ আদায় করে লাভ করার জন্য। আর এই চুক্তিগুলোর মূল সমস্যাগুলো একবার দেখুন। কোনো প্রতিযোগিতা ছাড়া চুক্তি দেয়া হয়েছে, জ্বালানির কোনো পরিকল্পনা ছাড়াই কেন্দ্র তৈরি হয়েছে, আর বিদ্যুৎ দিক বা না দিক টাকা পরিশোধের গ্যারান্টি দেয়া হয়েছে। কিন্তু বিশ্লেষণটি আরও গভীরে গিয়ে বলছে, সমস্যাটা শুধু কয়েকটা ভুল চুক্তিতেই সীমাবদ্ধ না, এটা আসলে পুরো সিস্টেমের একটা কাঠামোগত সমস্যা। বিশেষজ্ঞ ব্যাপারটা খুব সহজ করে বলেছেন। রাষ্ট্রের টাকা চুরি করা মানে তো আসলে আমাদের সবার টাকা চুরি করা, কারণ এই বিশাল খরচের বোঝাটা তো শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই চাপে। প্রতিবেদনে একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে যেটা ওপর থেকে নিচে চাপিয়ে দেওয়া হয়। অভিযোগটা হলো, একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে যখন সিদ্ধান্ত আসে তখন কারিগরি বা আইনি দিকগুলো আর যাচাই বাছাই করা হয় না, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়া হয়। মানে মূল কথাটা হলো, অভিযোগ অনুযায়ী এই পুরো সিস্টেমটাই এমনভাবে সাজানো হয়েছে যা দিয়ে এই ধরনের চুক্তি করা সহজ হয় এবং সেগুলোকে একরকম সুরক্ষাও দেওয়া হয়। সব মিলিয়ে দেশ এখন একটা কঠিন পছন্দের সামনে এসে দাঁড়িয়েছে। প্রতিবেদনে এই পরিস্থিতিকে একটা ক্যাচ-22 বা উভয় সংকট বলা হচ্ছে। পছন্দটা আসলেই খুব কঠিন। একটা রাস্তা হলো এখনই কিছু কষ্টকর কিন্তু জরুরি পদক্ষেপ নেওয়া। হ্যাঁ, এর জন্য হয়তো কিছুদিনের জন্য লোডশেডিং বাড়বে, আইনি লড়াইয়ে যেতে হবে। আর দ্বিতীয় রাস্তাটা হলো যেমন চলছে চলতে দেওয়া, কিন্তু তার শেষটা হতে পারে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন, এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর এর জন্য জনগণের বোঝাপড়া আর সমর্থন দুটোই দরকার। প্রশ্নটা হলো, একটা টেকসই ভবিষ্যতের জন্য দেশের মানুষ কি 6 থেকে 18 মাসের কষ্ট সহ্য করতে প্রস্তুত? বেশ, তাহলে এই কঠিন পছন্দের মুখে দাঁড়িয়ে সংকট থেকে বের হওয়ার জন্য কী ধরনের কৌশলের কথা বলা হচ্ছে? প্রতিবেদনে একটা বহুমুখী কৌশলের রূপরেখা দেওয়া হয়েছে। এর প্রথম ধাপটা বেশ ইন্টারেস্টিং। সবচেয়ে ক্ষতিকর হিসেবে যে চুক্তিটিকে চিহ্নিত করা হয়েছে সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। এটা করা গেলে অন্য সবার সাথে নতুন করে আলোচনার টেবিলে বসার জন্য একটা শক্ত অবস্থান তৈরি হবে। এই কৌশলের মূল কথাটাই হল বিনিয়োগের ধরনে একটা আমূল পরিবর্তন আনা।
নতুন নতুন ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র না বানিয়ে বরং সস্তা জ্বালানি নিশ্চিত করা আর সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া। সবশেষে মূল্যায়নটা বেশ সোজা সাপটা। বিশ্লেষণ অনুযায়ী দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পুরনো পথে আর হাঁটা যাবে না, পরিবর্তন আনতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নের মুখে নিয়ে আসে, যে সিস্টেমটা শোষণের জন্য তৈরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তাকে কি আদৌ জনকল্যাণের জন্য বদলে ফেলা সম্ভব? এই গভীর সমস্যাগুলোর সমাধান করতে হলে কিন্তু শুধু প্রযুক্তিগত পরিবর্তনই যথেষ্ট নয়, দরকার একটা মৌলিক রাজনৈতিক এবং কাঠামোগত সংস্কার।